গল্প মায়ার পৃথিবী। লেখিকা সুমাইয়া আক্তার। মায়া ঘরে ঢুকতেই ঠাস করে গালের উপরে সজোরে থাপ্পড় পড়ে। থাপ্পড়টা এতই জোরে ছিল যে মায়া নিজেকে সামলাতে পারে না, মাটিতে পড়ে যায়। মায়া শাড়ি সামলে দাঁড়ায়, সামনে থাকা মানুষটার দিকে তাকাতেই চোখ থেকে দু ফোঁটা পানি গাল বেয়ে পড়ে। মায়া পানি মুছে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মা তুমি তুমি আমায় মারলা কেন? কি করেছি আমি? কি করিস নাই তুই? না জানি কার সাথে এতক্ষণ ঢলাঢলি করে আসছিস, তোর সাথে ছেলেটা কে ছিল? মায়া কিছুই বুঝতে পারছে না, কি বলছে মা, এই সব কি বলছো মা? আমি তো মাত্র কলেজ থেকে আসলাম। এখন তো কিছুই জানবি না, ছেলেদের সাথে ঢলাঢলি করার সময় তো মনে থাকে না যে বাড়ি আসলে এর উত্তর দিতে হবে। ভাইয়ের কণ্ঠ শুনে মায়া পেছনে তাকিয়ে বলে, এইসব কি বলছিস ভাইয়া? আমি কোন ছেলের সাথে ঢলাঢলি করলাম? আমি মাত্র কলেজ থেকেই বাড়ি ফিরলাম। কি বলছি বুঝতে পারতাছিস না তাই না? তারা তোকে বুঝাইতাছি। বলেই হনহন করে রান্নাঘরের দিকে চলে যায়। খানিকক্ষণের মাথায় হাতে শক্তপোক্ত লাঠি নিয়ে ঘরে এসেই মায়ার শরীরে লাগাতার আঘাত করতে থাকে। মায়া চিৎকার করতে থাকে আর বলতে থাকে, ভাইয়া আমায় মারছিস কেন? আমি কি করেছি? প্লিজ ভাইয়া আমায় মারিস না, খুব লাগছে, আমায় ছেড়ে দে ভাইয়া। মায়ার কান্না, মায়ার চিৎকার আদৌ শুনতে পেয়েছে কিনা মায়া জানে না। ভাইকে দেখে হিংস্র পশু মনে হচ্ছে মায়ের এত আকুতি মিনতি কোনো কিছুই মাহিদের কানে পৌঁছায় না। তবে মায়ের বাবা হয়তো শুনেছে মেয়ের চিৎকার, তাই দৌড়ে এসেছে মেয়েকে বাঁচাতে। আজমল মিয়া ছেলের হাত থেকে লাঠি নিয়ে দূরে ফেলে দিয়ে ছেলের গালে সজোরে থাপ্পড় লাগিয়ে দেয়। এতে করে মাহিদ শান্ত হয়ে যায়। মাহিদ বরাবরই তার মা বাবাকে সম্মান করে আসছে, তবে এই সম্মান শুধু জমি জমার জন্য করে। যদি বাবা মাকে কিছু বলে তাহলে যদি জমি জমা সব মেয়ের নামে করে দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেয়, এই ভয় কিছু বলে না। আজমল মিয়া মেয়েকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে রমলা বেগমের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, মাগি তোর কি বোধ বুদ্ধি সব লোপ পাইছে এই বুড়ো বয়সে? তুই কিভাবে মায়াটারে মায়ের খাইতে দিতে পারলি? কি করছে মায়া যে ওকে এমন জানোয়ারের মতো পিটাইল? তোমার মায়া কোন ছেমরার সাথে কি কইরা আইছে? আমার পাশের বাড়ির সাগর কইছে। আজমল মিয়া ধমক দিয়ে বলে, তোর কি মায়ের উপর বিশ্বাস নাই এক বিন্দু? আমাগো মায়া জীবনে কোনো ছেলের সাথে ঘোরা তো দূরের কথা, দরকার ছাড়া কোনো ছেলের সাথে কোনো কথা বলে না, এটা কি তুমি ভুইলা গেছো? আর মাহিদ তুই তো তোর বোন রে ভালো কইরাই চিনিস যে মায়া কেমন, তারপরেও তুই মানুষের কথায় মায়ারে এমন জানোয়ারের মতো পিটাইতে পারলি? মাহিদ কোনো কথা বলে না, ফোন থেকে কিছু একটা বের করে বাবার সামনে ধরে বলে, এই দেখো তোমাদের গুণবতী মেয়ের কৃতিকলাপ। আজমল মিয়া কপালে হাত দিয়ে মাটিতে বসে পড়ে, সাথে রমলা বেগমও বসে পড়ে মাটিতে। মায়া কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে, এইসব কেনই বা হচ্ছে। মায়া মাহিদের হাত থেকে ফোন কেড়ে নিয়ে যা দেখতে পায় তাতে নিজেও অবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? কখনোই মায়া এই জায়গাটায় যায় নাই, আর এই ছেলেটাকে, এই ছেলেকেও তো কখনো দেখে নাই। তাহলে এইসব কিভাবে সম্ভব? এদিকে মাহিদ বিশ্বজয়ের হাসি হাসে, তবে সবার সামনে নয়, নিজের মনে মনে। মায়ার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ঠাস করে আবারও থাপ্পড় বসিয়ে দেয়। মায়া এবার জোরে জোরে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলে, বাবা আমি কিছুই জানি না। আমি কখনো ওই ছেলেটাকে আর ওই জায়গাতেও যাই না, এই জায়গাটা কোথায় তাও জানি না। বাবা এইসব কেউ ইচ্ছা করে করছে আমাকে ফাঁসানোর জন্য। ফাঁসানোর কথা বলতেই মায়ের মনে পড়ে সাগরের কথা। মায়া ওর বাবাকে বলে, বাবা এইসব কাজ এডিট করে করা, আর আমি সিওর এই কাজ সাগর ছাড়া আর কেউ করে নাই। আজমল সাহেব সাথে সাথে মেয়ের দিকে তাকিয়ে বলে, সাগর ও কেন করবে এমন তোর সাথে? মায়া যখনই কিছু বলতে যাবে ঠিক তখনই মাহিদ বলে ওঠে, বুঝছো না বাবা, সাগর তোমার মেয়েকে ওর সাথে প্রেম করার কথা বলছিল। তোমার মেয়ে তো অন্য একটা ছেলের সাথে লাইন করতো, তাই সাগরকে না করে দিয়েছিল। সাগর আমাকে সব বলে দেয় যে মায়া প্রেম করে, কলেজ ফাঁকি দিয়ে কোথায় কোথায় যায়। এখন তো হাতে নাতে ধরা পড়ে গেছে তোমার মেয়ে, তাই সাগরকে দোষ দিচ্ছে। মাহিদ যা বলেছে সত্যি, তবে সব কথা সত্যি না। মাহিদ মায়ার আপন ভাই হয়ে কেন করছে এমন? মায়া কিছুই বুঝতে পারছে না। মায়া চিৎকার করে মাহিদকে বলে, ভাইয়া তুই আমার সাথে এমন করতাছিস কেন? কেন মিথ্যা অপবাদ দিচ্ছিস? আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, তবে তুই কেন আমার ক্ষতি করছিস? কেনই বা আমার নামে এত এত বানিয়ে বলছিস? তুই নিজেও জানিস আমি কখনোই এমন কোনো কাজ করি নাই বা করতেও পারি না।
ও বুঝছি, তুই কেন আমার সাথে এমন করতাছিস, আসলে তোর সম্পর্কে আমি। বাকি কথা বলার আগেই মাহিদ মায়ের গলা টিপে ধরে, এতই জোরে গলা টিপে ধরে। মায়ের মনে হচ্ছে মাহিদ ইচ্ছা করেই ওর গলা টিপে ধরেছে। মাহিদ হয়তো মায়াকে মেরেই ফেলবে আজ। মায়া নিজেকে ছাড়াতে পারছে না। শ্বাস ঘন হয়ে আসছে, পরিবেশ স্তব্ধ, কোনো শব্দ নাই কোথায়। ও মায়ের মনে হচ্ছে এখনই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, সকলের মায়া ত্যাগ করে। নিজের সব স্বপ্ন, এই পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্নকে বিদায় দিয়ে পরপারে পাড়ি জমাবে। একই মায়ের পেটের ভাইয়ের হাত থেকে এই পৃথিবীর মায়া ত্যাগ করবে। মনে মনে অতীতের করে আসা সকাল ভুলের মাপ চেয়ে নিচ্ছে বিধাতার কাছে। মনে মনে এটাও বলে চলেছে যাতে করে এমন মা ভাই কোনো মায়া না পায়। যে মা নিজের মেয়েকে বিশ্বাস করে না, ভাই বোনকে বিশ্বাস করে না, এমন মায়ের কোলে সন্তান না দেয় যেন, এই অনুরোধ করছে বিধাতার কাছে। মাহিদের কি হয়, হঠাৎ করে ছেড়ে দেয় মায়াকে। মায়া ধবাস করে নিচে পড়ে যায়। মেয়ের এমন পড়ে যাওয়া দেখে জলদি করে কোলে তুলে নেয়। আফজাল মিয়া, রমলা বেগম ভয় পেয়ে যায়, জলদি করে মুখ ভরে পানি নিয়ে আসে, মায়ের চোখে মুখে ছিটিয়ে দেয় পানি। মায়ের নিজেকে ধাতস্থ করতে কিছুটা সময় লেগে যায়। এর মাঝেই মাহিদ মায়ের প্রয়োজনীয় জিনিস ব্যাগে করে এনে মায়ের পাশে ফেলে, এতে করে অনেকটা আওয়াজ হয়, চমকে উঠে সবাই। সাথে ভীতু হয় মায়া। মায়া বুঝতে পেরেছে সব, ওর আর কিছু বুঝতে বাকি নাই, ভাইকে চিনে ফেলেছে। বাবার পরে ভরসার স্থান হলো ভাই, সেখানে ভাই আজ নিজের স্বার্থের জন্য বোনের সাথে এমন করছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে। মায়া গলায় হাত দিয়ে উঠে দাঁড়ায়, কাঁপা কাঁপা পায়ে ব্যাগ নিয়ে এগিয়ে যায় নিজ রুমে। 2 বছর ধরে তিলে তিলে জমিয়ে রাখা অর্থ লুকিয়ে রাখা পার্সটা বের করে টেবিলের তলে থাকা ছোট প্লাস্টিকের ঝুড়ি থেকে। পার্স খুলে দেখে নেয় একবার, আলমারি থেকে সার্টিফিকেট সহ সব দরকারি জিনিস বের করে ব্যাগের ভেতরে রাখে, সাথে মা বাবার 2 কপি ছবিও রেখে দেয়। ধীর পায়ে হেঁটে আসে মা বাবার কাছে, বাবাকে বলে, বাবা আজ অন্যায় না করেও আমি দোষী। আমি জানি না আমি সত্যি তোমাদের সন্তান কিনা, যদি তোমাদের সন্তান হয়ে থাকি তাহলে আজ থেকে মনে করো তোমাদের সন্তান মায়া মারা গেছে। দোয়া করো বাবা, তোমাদের মৃত মায়া শান্তিতে থাকতে পারে অন্য জগতে। আর একটা কথা, আজ যার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিলে, তোমাদের আর এক সন্তান ঠিক এই কারণে তোমাদেরও বাড়ি থেকে বের করে দিবে। আজ আমাকে তোমরা ভরসা করলে না, বিশ্বাস করলে না, যাকে বিশ্বাস করলে সে একদিন তোমাদের বিশ্বাস ভাঙবে। রেল স্টেশনে বসে আছে মায়া, কোথায় যাবে, কোন ট্রেনে উঠবে কিছুই বুঝতে পারছে না। খুব ভয় করছে, রাত 9টা বাজে, এখনো কোনো ট্রেন আসে নাই, আসে কিনা আদৌ জানে না। বাসা থেকে কলেজ, কলেজ থেকে বাসা, এর বাহিরে কোথাও যাওয়া হয় নাই, তাই চেনেও না পথঘাট। এদিকে খুব ক্ষুধাও পেয়েছে, আশেপাশে দেখতে থাকে কোনো দোকান আছে কিনা। কপাল ভালো, কিছুটা দূরে একটা দোকান দেখা যাচ্ছে। মায়া ধীর পায়ে এগিয়ে যায় দোকের কাছে। হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, সারা শরীরে যন্ত্রণা, গলায়ও খুব যন্ত্রণা। মায়া দোকানিকে বলে, চাচা আপনার দোকানে তরল খাবার আছে, যা খেলে পেট ভরবে, চিবুতে হবে না। দোকানদার চাচা মায়ের এমন কথা শুনে আর চোখে তাকায় ওর দিকে, তারপর বলে, কেন গো মেয়ে, গলায় কি হয়েছে? আমার দোকানে তরল খাবারের ভেতরে শুধু চা আর পানি আছে। মায়ের খুব কান্না পাচ্ছে, ক্ষুধায় পেটে ইঁদুর ঘুরতাছে, তার উপর শরীর দুর্বল, গালায় যন্ত্রণা। হঠাৎ করে মাথাটা ঘুরে আসে মায়ের, নিজেকে কোনো রকমে সামলে দাঁড়িয়ে দোকানিদের থেকে একটা বনরুটির সাথে 1 কাপ আদা চায় নিয়ে বসে পড়ে টুলে। গরম চায়ে রুটি ভিজিয়ে মুখে দিচ্ছে। চিবোতে অনেক কষ্ট হচ্ছে, গলা থেকে ভিতরে যাচ্ছেই না, অনেক কষ্ট করে গিলতে যেয়ে চোখ থেকে 2 ফোঁটা পানি গাল বেয়ে চায়ের মগে পড়ে। মায়া দোকানিদের থেকে গরম পানি নিয়ে সাথে ঠান্ডা পানি মিশিয়ে খেয়ে নেয় ধীরে ধীরে। রুটি চায়ের বিল পরিশোধ করে পেছনে ফিরতেই দেখতে পায় ট্রেন আসছে। মায়া ছুটে যায় টিকিট কাউন্টারে, তেমন ভিড় না থাকায় টিকিট পেয়ে যায় সহজেই। টিকিট নিয়ে ছুটে যায় ট্রেনের উদ্দেশ্যে। ট্রেন চলছে আপন গতিতে, মায়া সিটে মাথা রেখে বাকিটা পথ কিভাবে পাড়ি দিবে তার হিসাব কষে নিচ্ছে। কোথায় যাবে ভাবতে ভাবতে শেষে ঠিক করেছে ঢাকাতেই পাড়ি জমাবে। নীলুর কাছে শুনেছে ঢাকা অনেক সুন্দর জায়গা, মানুষ খালি হাতে গেলে ওইখানে জীবন সুন্দরভাবে চলে যায়। শুনেছে গার্মেন্টস আছে, কোনো চাকরি না পেলেও গার্মেন্টসে কাজ ঠিক জুটে যাবে। মায়ের এত এত ভাবনার মাঝে একটা বাচ্চা এসে বলে, আন্টি আন্টি, আমার ছোট বাবাই বলেছে তোমার কাছে বসতে, আমি তোমার কাছে একটু বসি। মুচকি হেসে বলে মেয়েটা। মায়া মেয়েটার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কি মায়া কি সুন্দর মেয়েটা, আল্লাহ নিজ হাতে বানিয়েছেন হয়তো। না চাইতেও মায়ের হাত চলে যায় মেয়েটার গালে।
বাচ্চা মেয়ে মায়ের গালে হাত দিয়ে বলে, আন্টি তুমি অনেক কান্না করেছো তাই না? এমন প্রশ্ন শুনে মায়া অবাক হয়। এইটুকু মেয়ে কেমন ভাবে বুঝে গেল যে মায়া কান্না করেছে। মায়া মেয়েটাকে তার পাশের সিটে বসিয়ে দেয়। মায়া ট্রেন থেকে নেমে হেঁটে চলেছে। মাথা গোঁজার ঠাঁই খুঁজতে ট্রেনে এক ভদ্র মহিলার সাথে দেখা হয়। মহিলাটা বলেছেন ঢাকা শহরে থাকতে হলে টাকা প্রয়োজন, টাকা ছাড়া নাকি কেউ পানিও দিতে চায় না। এখন যে দিনকাল পড়েছে তাতে করে নাকি নতুন মানুষ দেখলেই ছেলে ধরা ভেবে পুলিশের হাতে ধরিয়ে দেয়। পুলিশের কথা শুনতেই মায়ের আত্মা কেঁপে ওঠে, গলা শুকিয়ে আসে, ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে করুণ চোখে ভদ্র মহিলার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে, আন্টি আমি ঢাকা শহরে নতুন আসছি, এখানে পরিচিত কেউ নাই আমার, আপনি দয়া করে আমার থাকার জন্য ঘর খুঁজে দিবেন। মায়ের এমন করুণ কণ্ঠ শুনে ভদ্র মহিলার মন একটু হলেও গলেছে। মায়ের মাথায় হাত বুলিয়ে বলে, মা আমি ঢাকা শহরে আমার মেয়ে জামাইয়ের কাছে আসছি, আমি নিজেও এইখানের কিছু জানি না, তুমি বরং অন্য কারোর কাছ থেকে জেনে নিও। মায়ের মনে একটু হলেও আশার আলো জ্বলছিল, কিন্তু ভদ্র মহিলার এমন কথা শুনে আলো নিভে গেল। আসলে সমাজটাই এখন এমন হয়ে গেছে, কারোর বিপদে কেউ হাত বাড়িয়ে দেয় না, ভাবে হয়তো অন্যকে সাহায্য করতে যেয়ে নিজেই না আবার কোন ঝামেলায় পড়ে দরকার আছে কোনো আজাইরা ঝামেলা নিজের গায়ে মেখে। কিছুটা সামনে এগোতেই দেখতে পায় মুদির দোকান। মায়া দোকানের কাছে যেয়ে বলে, কাকা একটা কথা জিজ্ঞাসা করব। মুদির দোকানি মায়ের দিকে অদ্ভুত দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থেকে বলে, কি কথা বলবে বলো। মায়া অভয় পেয়ে বলে, আসলে কাকা আমি এই শহরে নতুন, আমার পরিচিত কেউ নাই এখানে, আপনি কি দয়া করে আমার থাকার জন্য একটা ঘর খুঁজে দিবেন। মায়ের এমন কথা শুনে হেসে ফেলে দোকানি। মায়া ঘাবড়ে যায়, লোকটার হাসি দেখে এবার হয়তো আমাকে ছেলে ধরা ভেবে পুলিশে ধরিয়ে দিবে, ভয় গুটিয়ে যায় মায়া। মায়ের ভয়ের তো মুখ দেখে দোকানি হাসি থামিয়ে বলে, কি গো মা ভয় পাচ্ছ? কেন ভয় পেও না, দেখো মা ঢাকা শহরে থাকতে হলে একটু চালাক হতে হয়, এমন ভীতু মুখ করে চললে সবাই তোমাকে নানান ভাবে কষ্ট দিবে, সব সময় চালাক থাকবে কেমন। আর সোনা মা, টাকা থাকলে তুমি ঘর পাবে, তুমি হয়তো জানোই এখানে ঘর ভাড়া বেশি। মায়া মাথা নাড়িয়ে বলে, না কাকা জানি না। দোকানি হতাশ হয়ে বলে, সিঙ্গেল রুমের ভাড়া 4,000 টাকা আর বারান্দা সহ রুমের ভাড়া 6,000 থেকে 7,000 টাকা, এখন তুমি বড় কোন রুম নিবে। মায়া জানতো না এত ভাড়া, দাও আবার ছোট ঘর নিতে হলে 4,000 টাকা লাগবে। এখন কি করবে, হাতে যে কয় টাকা আছে তাতে করে চাকরি না পাওয়া পর্যন্ত পেট চালাতে পারবে, কিন্তু মাস শেষে ভাড়া কিভাবে শোধ করবে। মায়া দোকানিকে বলে, কাকা আমি একটু বসতে পারি। দোকানি মুচকি হেসে বলে, বসো মা। মায়া মাথা নাড়িয়ে বসে পড়ে। আনমনেই বলে ফেলে, আজ যদি নিজ শহরে হইতাম তাহলে বসতে চাইলে বলতো কিছু খাবে, খাবার দিব, টাকা পরে দিলে চলবে। দীর্ঘশ্বাস ফেলে মনকে বুঝো দেয় মায়া, এটা তোর নিজ শহর না, তুই এই শহরে নতুন, তোকে কেউ চিনে না, তুই কাউকে চিনিস না, কে বলবে তোকে বসতে। যেখানে তোর নিজের মা ভাই মেরে বের করে দিল বাড়ি থেকে, সেইখানে অচেনা এক লোক তোকে বসতে দিয়েছে, এটাই অনেক। মায়া দোকানিকে বলে, কাকা আসলে আমার কাছে অত টাকা তো নাই, আপনি যদি কষ্ট করে এর থেকে কম দামে ঘরের সন্ধান দিতেন তাহলে খুবই উপকার হতো। দোকানি চিনি ওজন করতে করতে বলে, তাহলে তো মা তোমাকে বস্তি বাড়ির সন্ধান করতে হবে। বস্তিতে ভাড়া খুবই অল্প, এই ধরো 2,000 টাকার মতো। মায়া এবার শান্তির শ্বাস ফেলে বলে, এটাই ভালো হবে কাকা, বস্তিটা কোন দিকে একটু বলে দিবেন। এবার বোধ হয় লোকটা বিরক্ত হচ্ছে, তবে বিরক্তি প্রকাশ করছে না, হাত উঠিয়ে ইশারা করে বলে, এইখান থেকে ডান সাইডে যাবে, ওইখানে যেয়ে দেখবে একটা মহিলা কোলে বাচ্চা নিয়ে বসে আছে, তাকে জিজ্ঞাসা করলেই বলে দিবে। মায়া ধন্যবাদ বলে উঠে পড়ে হাঁটতে হাঁটতে চলে আসে মহিলাটির কাছে। মহিলার অবস্থা খুবই খারাপ, শরীরের কাপে ময়লা ভরা, চুলের অবস্থা খুবই খারাপ, হয়তো অনেকদিন চিরুনি চালায় নাই। মহিলাটির কোলের বাচ্চার পরনে একটা প্যান্ট, গায়ে কিছু নাই, সামনে একটা ফুটা বাটি নিয়ে বসে আছে। মায়া মহিলার সামনে বসে বলে, বস্তি কোন দিকে। মহিলা কোলের বাচ্চাটাকে বলে, যা তো বাবা ওনারে দেখাইয়া দে তো বস্তি কোন দিকে হয়। বাচ্চারা উঠে মায়ের আঙুল ধরে বলে, আহে নাফা। মায়া 5 টাকার কয়েন দিয়ে হাঁটা লাগায়। মায়া বস্তিতে ঢুকতেই দেখতে পায় সামনেই মহিলারা ঝগড়া করতেছে। দুইটা মহিলা কোমরে আঁচল গুজে রেখেছে, একজনের হাতে খুন্তি, একজনের হাতে ঝাড়ু, বাকিরা ফ্রিতে উপভোগ করতেছে, কেউ কেউ আগ বাড়িয়ে কি যেন বলতেছে। মায়া আস্তে ধীরে এগিয়ে যায় সামনে। বস্তিতে নতুন মেয়ে দেখে সবাই থেমে যায়, একজন আর একজনের সাথে মায়াকে নিয়ে আলোচনা করতেছে। নতুন মানুষ দেখলে যা হয়। একজন মহিলা সামনে এসে বলে, কে গো মায়া তুই? জানা নাই শোনা নাই তুই? কই আমি তো নতুন মানুষ দেখলেই আপনি বলে সমর্থন করি। বস্তি তো তাই বুঝি এমন।
বস্তিতে এক এক জায়গার এক একজন থাকে, তাদের ভাষায়ও এক এক রকম। যারা শিক্ষিত তারাও যদি বস্তিতে থাকে তাহলে কিছুদিনের ভেতরেই তাদের ভাষা পাল্টে যাবে। তাই বলে বস্তির মানুষেরা খারাপ না, যারা উঁচু বিল্ডিং এ থাকে তাদের থেকেও বস্তির মানুষের মন হাজার গুণে ভালো হয়, অন্যের বিপদে পাশে দাঁড়ায়, অন্যের দুঃখ কষ্ট বোঝে। পুচকে ছেলেটা বলে, সরো সরো, আমাগো যাইবার দেও, ইয়াফা কাকিমার লগে দেহা করবার আইছে, যাইতে দেও আমাগো। মায়া মুচকি হাসি দিয়ে বলে, চলো বাচ্চা। মায়েরা সামনে এগিয়ে যায়, শুনতে পায় পেছনে থেকে এখনো কানাঘুষা চলছে তাকে নিয়ে। তা মেয়ে, তুই একা থাকবি, তোর লগে আর কেউ থাকো না? মায়া মাথা নাড়িয়ে বলে, না আন্টি। আমি আন্টি বলি হেসে ফেলে, হাসতে হাসতে বলে, আমারে কাকিমা কইবি, এখানে সবাই আমারে কাকিমা রাহে, তুই ওটা কবি, ঠিক আছে? মায়া মাথা নাড়িয়ে হুম বলে, তুই একটা যুবতী মায়া, তোর বাপ মায়াতে কেমনে ছাড়লো তোরে, তাও আবার এই ঢাকা শহরের মতো শহরে। বাবা মায়ের কথা মনে পড়তেই চোখ ভিজে ওঠে, ঠোঁট কেঁপে ওঠে, গলা কেমন শুকিয়ে আসে। মায়ের মনে হচ্ছে যদি ভরসার বুক পেত কারোর তাহলে তার বুকে পড়ে কিছু সময় কেঁদে নিত। মায়া কোনো মতে কান্না আটকে বলে, কাকিমা একটু পানি হবে, আসলে 2 দিন ধরে কিছুই খাই নাই, গলাটাও শুকিয়ে আসছে, একটু পানি পেলে গলাটা ভিজিয়ে নিতাম। মায়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে কাকিমা, তারপর উঠে যায় পানি আনতে। মায়া চুপ করে বসে আছে। কিছু সময়ের মধ্যেই হাতে একটা থালা ভর্তি বোতল নিয়ে আসে কাকিমা। থালা বোতল মাটিতে রেখে বলে, এই চিরা মুড়ি খায়া পানি খা। একা মানুষ তো, তাই ঠিক মতো রান্ধি না। ঘরে চিরা মুড়ি কিনা রাখছি, যখন খিদা লাগে তখন কয়টা মুখে দিই। মায়া মুচকি হেসে মুড়ি চিরা চিবোতে থাকে, পানি খেয়ে থালাটা ফেরত দিয়ে বলে, ধন্যবাদ কাকিমা, অনেক ক্ষুধা লাগছিল। মায়া মুখ মুছে নেয় শাড়ির আঁচল দিয়ে, তারপর বলতে শুরু করে, কাকিমা, এই পৃথিবীতে আমার আপন বলতে একসময় সবাই ছিল, গত 2 দিন থেকে সবাই মারা গেছে, তবে তারা বেঁচে আছে, কিন্তু আমার কাছে তারা মারা গেছে। মায়ের এমন রহস্যময় কথা শুনে কাকিমা মাথায় হাত দিয়ে বলে, কি সব কইতাছিস, রহস্য কইরা তোর এই কথা হুন্না আমার মাথা ঘুরতাছে, বুঝায়া কছেমি। মায়া মুচকি হাসি দিয়ে সব ঘটনা এক এক করে খুলে বলে। মায়ের এমন কথা শুনে কাকিমার চোখ ভিজে ওঠে, মনে মনে ভাবে, মা ভাই কেমনে এমন পাষাণ হইতে পারে, আমি জানতাম শুধু স্বামী আর পোলা, মায়া এমন পাষাণ হয় আইজরা এই মায়া ছেমড়িরে দেখা বুঝলাম, মা ভাইও হয় পাষাণ নিজেদের স্বার্থের জন্য। কাকিমা মায়ের মাথায় হাত দিয়ে বলে, ছেমড়ি, এই পৃথিবীতে আপন বলতে কেউ হয় না, বিশেষ করে মেয়েদের। সব সময় মনে রাখবি, মেয়েদের নিজেদের বাড়ি গাড়ি টেহা পয়সা না থাকলে কেউ আপন হয় না, যদি টেহা থায় তাইলে রাস্তার কুকুর ও তোর পাশে ঘুর ঘুর করবো। এখন এইসব কথা ছাড়, চল তোরে তোর ঘর দেখাইয়া দিয়ে আসি। মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে উঠতে দাঁড়ায়। এইদিকে, বাবা বাবা, তুমি আজ না বলেছিলে আমাকে নিয়ে আইসক্রিম খেতে যাবে? ও বাবাই। ও দিয়া মামুনি, প্লিজ ডিস্টার্ব করো না, দেখছো না জরুরি মিটিং করছে বাবাই। তুমি চুপ করো তো মিনুলি খালা। অহ, আবার মিনুলি না মিনুতে হবে? ওই হবে মিনুলি, তুমি প্লিজ যাও না, আমার বাবাইকে ডেকে আনো না ওই রুম থেকে। লুম না রুম হবে মামুনি। বাবাই দেখো মিনুলি খালা আমায় বকতাছে, তুমি প্লিত বাহিরে এত। মিনতি মাথায় হাত দিয়ে বলে, এইটুকু মেয়ে আমায় পাগল করে দিচ্ছে না, ওর জন্য এবার কাউকে আনতে হবে, নয়তো আমি পুরাই পাগল হয়ে যাব। দিয়া মামুনি, কি হয়েছে তোমাদের, এত নালিশ কেন? রিফাত মুচকি হেসে দিয়ার সামনে হাঁটু মুড়ে বসে বলে, দেখো না বাবাই, এই মিনুলি খালা আমায় তোমার কাছে যেতে দিচ্ছে না, তুমি এই মিনুলি খালাকে বকে দেও তো। রিফাতের গলা জড়িয়ে ধরে বলে দিয়া, রিফাত ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি প্লিজ এই দিকটায় আসবে। হুম, তুমি যাও, আমি আসছি। রিফাত দিয়াকে বলে, মামুনি তুমি বরং ঘরে যাও, তোমার আলমারি থেকে তোমার পছন্দের জামা বের করে রাখো, আমি 2 মিনিটে আসছি। দিয়া রিফাতের গালে চুমু দিয়ে বলে, ওকে বাবাই। ভাইয়া, আমার মনে হয় দিয়ার জন্য এবার একজন মা আনতেই হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি নিশ্চয়ই জানো এখন আমার পক্ষে কোনোভাবেই বিয়ে করা সম্ভব না। আমি যদি এখন বিয়ে করি তাহলে সে কেমন হবে, দিয়াকে আপন করতে পারবে কিনা তার কি গ্যারান্টি? হুম, তোমার কথা মানছি আমি, কিন্তু ভাইয়া আমার পক্ষে ওকে সামলানো খুবই কঠিন। তার উপরে আজ সকালে মা ফোন দিয়েছিলেন আমার জন্য ছেলে দেখেছে এবং খুব জলদি বিয়ের কাজও শেষ করে ফেলতে চান, এখন আমি কি করব বলো ভাইয়া? রিফাত কিছু সময় চুপ করে থাকে, তারপর কিছু একটা ভেবে বলে, আচ্ছা তুমি খালাম্নিকে বলো তুমি খুব জলদি ফিরে যাচ্ছ। তার মানে তুমি খুব জলদি বিয়ে করছো? খুশি হয়ে বলে মিনতি। রিফাত মুখ ভার করে বলে, প্লিজ মিনতি, এই সব কথা বাদ দেও।
আমি ঠিক করেছি ওর জন্য বেবি কেয়ারিং সেন্টার থেকে একজনকে আনবো যে দিয়ার খেয়াল রাখবে ঠিক মায়ের মতো। দিয়া নিচু কণ্ঠে বলে, ভাইয়া বেবি কেয়ার করে যারা তারা কখনো সত্যিকারের মা হতে পারে না, তারা শুধু টাকার জন্য কাজ করে। আমাদের দিয়ার সত্যিকারের একজন মা লাগবে। তোকে ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না, যখন পারবি তখন দিবি কেমন। আর আমি রতনকে দিয়ে আপাতত বালিশ কাতা পাঠিয়ে দিচ্ছি, যখন তুই কিনবি তখন আমায় ওইগুলা ফেরত দিয়ে দিবি কেমন। মায়া কেঁদে ফেলে অপরিচিত হয়েও এত আপন করে নিয়েছে ওকে। মায়া কখনোই ভাবতে পারে নাই এমন একজনের সাথে ওর পরিচয় হবে। মায়া হুট করেই জড়িয়ে ধরে বলে, মা তুমি সত্যিই আমার খুব আপন মানুষ হয়ে গেলে। মায়া সকাল সকাল ঘুম থেকে উঠে শাড়িটা পাল্টে ব্ল্যাক থ্রি পিস পরে নিয়েছে। কাকিমার থেকে একটা বোতল চেয়ে নিয়েছিল, রাতে যদি পানির পিপাসা পায় তখন খাবে। মায়া খালি পেটে কিছুটা পানি খেয়ে সার্টিফিকেট সহ কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ে যাওয়ার আগে কাকিমাকে বলে যায় চাকরি খুঁজতে যাচ্ছে, দোয়াও চেয়ে নেয় সেই সাথে। মায়া হাত ঘড়িটার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। বাসা থেকে বের হওয়ার সময় দেখেছিল 9:10 বাজে, এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1টা বাজতে 10 মিনিট বাকি। এত সময় ধরে মায়া হেঁটে চলেছে, টেরও পায় নাই। এক রিক্সাওয়ালা মামার কাছে শুনেছে সামনেই আরো একটা অফিস আছে, সেইখানে নাকি লোক নিচ্ছে বিভিন্ন পদে, সেই দিকটায় যাচ্ছে। এটা নিয়ে 10 নাম্বার অফিস হবে। সকালে কিছু না খাওয়ার ফলে শরীর অনেক দুর্বল লাগছে, মাথাটাও কেমন ঝিমঝিম করছে। এখন যদি কোথায় একটু বসতে পারতো তাহলে অনেক শান্তি লাগতো, কিন্তু বসলেও তো চলবে না, অফিসে পৌঁছাতে হবে। আল্লাহ আল্লাহ করে যদি ওইখানে যে কোনো পদে চাকরি পেয়ে যায় তাহলে ঘর ভাড়া দিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। রিফাত বেবি কেয়ার অফিস সেন্টার থেকে বাসায় ফিরছে দিয়াকে নিয়ে। দিয়ার দেখাশোনার জন্য একজনকে রাখতে চেয়েছিল, কিন্তু দিয়ার পছন্দ হয় নাই কাউকে। অবশ্য রিফাতের একজনকে ভালো লেগেছিল, কিন্তু দিয়া বলেছে ও একদমই সুন্দর না, ওর মুখে মামুনির মতো মায়া নেই। অগত্যা রিফাত আর কিছু না বলে দিয়াকে নিয়ে চলে আসে। বাবাই ও বাবাই চলো না আমরা আজ ঘুরতে যাই, রিফাতের হাত জড়িয়ে ধরে বলে দিয়া। রিফাত এক হাত দিয়ে দিয়ার হাত সরিয়ে দিয়ে বলে, উফ দিয়া এমন করে না মা, দেখছো না বাবাই ড্রাইভ করছে। দিয়া এবার রিফাতের গলা জড়িয়ে ধরে বলে, উফ বাবাই তুমি সব সময় এমন করো, আজ তোমার গলা আর ছাড়ছি না যতক্ষণ না তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে। দিয়া রিফাতের গলা জড়িয়ে ধরে লাফালাফি শুরু করে, রিফাত কিছুতেই ছাড়াতে পারছে না। দিয়া এবার রিফাতের কোলে উঠে বসে। হঠাৎ কেউ মা বলে চিৎকার করে পড়ে যায়। রিফাত সাথে সাথে গাড়ি ব্রেক কষে। এতে করে দিয়া ছিটকে পড়ে সামনে মাথায় আঘাত পেয়ে বাবাই বলে চিৎকার করে ওঠে। রিফাত ও মাথায় আঘাত পায়। ডক্টর ভাইয়া, দিয়া এবং ওই মেয়েটি কেমন আছে এখন? মিস্টার রিফাত এবং দিয়া মামুনি ঠিক আছে এখন। তাদের মাথায় সামান্য ইনজুরি হয়েছে, তবে ওই মেয়েটির অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল, মাথায় হাতে এবং পায়ে অনেকটা ইনজুরি হয়েছে। অনেক ব্লিডিং হওয়ায় ওনাকে ব্লাড দিতে হয়েছে। এখন 3 জনকেই বেডে দেওয়া হয়েছে, আপনি চাইলে দেখা করতে পারেন। মিনতি ধন্যবাদ বলে এগিয়ে যায় কেবিনের দিকে। রিফাত দিয়াকে কোলের কাছে নিয়ে শুয়ে আছে। দিয়াকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। মিনতিকে দেখে রিফাত উঠে বসার চেষ্টা করে। ভাইয়া উঠতে হবে না তোমাকে, তুমি শুয়ে থাকো, মিনতি দিয়ার মাথায় হাত বুলিয়ে বলে। মিনতি ওই মেয়েটাকে এখন কেমন আছে? তুমি কি ওই মেয়েকে দেখছো? ভাইয়া প্লিজ, তোমার এখন এত উত্তেজিত হওয়া ক্ষতিকর। ডক্টর বলেছে ওই মেয়েটার মাথায় হাতে এবং পায়ে ইনজুরি হয়েছে অনেকটা। অনেক ব্লিডিংও হয়েছে, ব্লাড দেওয়া হয়েছে, এখন ঘুমিয়ে আছে। আমি এখনো দেখি নাই ওই মেয়েকে, তোমরা বরং রেস্ট নেওয়া, আমি দেখে আসি। রিফাত শর্ট করে উঠে বসে মিনতিকে বলে, তুমি বসো দিয়ার কাছে, আমি দেখা করে আসি। মিনতি কিছু বলতে চেয়েও বলে না, মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বসে পড়ে দিয়ার পাশে। রিফাত উঠে মায়ার কেবিনের উদ্দেশ্য হাঁটা ধরে। রিফাত মায়ার কেবিনে বসে আছে, মায়ার এখনো ঘুম ভাঙেনি। রিফাত মায়ার মুখের দিকে এক নজরে তাকিয়ে আছে। মায়াকে দেখে রিফাতের খুব পরিচিত লাগছে, মনে হয় এমন মুখ আগেও দেখছে। তবে কোথায় দেখেছে মনে পড়ছে না। তখনই মায়ার ঘুম ভাঙে, মায়ার ঠোঁট নড়ছে। কিছু একটা বলছে রিফাত মায়ার মুখের দিকে কিছুটা ঝুঁকে পড়ে রিফাত শুনতে পায় মায়া বলছে, আপনি প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আপনাকে আমি খুব খুব ভালোবাসি মিস্টার রিরি। তখন মায়ার ঘুম ভেঙে যায়, সামনে রিফাতকে দেখতে পেয়ে মায়া ভয় পেয়ে যায়। পেছনের দিকে সরতে গেলে আঘাত লাগে মাথায়, মুখ দিয়ে আহ শব্দ বের হয়ে আসে।
রিফাত এবার সরে যায় কিছুটা দূরে, মনে মনে নিজেকে বকতে থাকে এমন কাজের জন্য মেয়েটা কি ভাবলো কে জানে। রিফাত এবার কিছুটা কেশে নেয়, তারপর বলে, আপনি ঠিক আছেন এখন? মায়া ছোট্ট করে বলে, হু। রিফাত কিছুটা চিন্তা মুক্ত হয়। তারপর অপরাধী মুখ করে বলে, মাফ করবেন, আমার জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে গেল। আসলে আমার মেয়েটা বায়না করছিল ঘুরতে যাবে, তখন ওর সাথে কথা বলতে যে খেয়াল করি নাই আপনি সামনে চলে এসেছেন, তারপরে আমি সত্যিই অনেক দুঃখিত। রিফাত একাধারে মাথা নিচু করে বলে। মায়া মুচকি হাসে, দোষটা আসলে রিফাতের একার না, মায়ারও আছে। অফিস থেকে বের হয়ে যখন কষ্টে বুক ফেটে যাচ্ছিল এই কারণে যে সে কোনো চাকরি করতে পারবে না, কারণ তার কাছে ঘুষ দেওয়ার মতো অর্থ নাই। তখন মায়া আনমনেই হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে চলে আসে, আর তখনই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মায়া কাঁপা কাঁপা কণ্ঠে বলে, প্লিজ আপনি মাফ চাইবেন না, দোষটা আমারও ছিল, আমি এই রাস্তার মাঝ দিয়ে হাঁটতে থাকি। রিফাত কিছুটা অবাক হয়ে বলে, আপনি রাস্তার মাঝ দিয়ে হাঁটতে ছিলেন কেন? মায়া বলে সে অনেক কথা। মায়ার এমন কথা শুনে রিফাত বুঝতে পারে মায়া রিফাতকে বলতে চাইছে না। তাই রিফাত চুপ করে থেকে বলে, আপনার নাম কি? মায়া বলে, আমার নাম মায়া আক্তার মাইশা। মাইশা নাম শুনে রিফাত চমকে যায়। চমকে যাওয়া কণ্ঠে বলে, আপনি মাইশা বলেই থেমে যায়। মায়া অবুঝের মতো তাকিয়ে থাকে রিফাতের দিকে। রিফাত এবার পকেট থেকে ফোন বের করে বলে, আপনার পরিবারের কারোর নাম্বার দেন, আমি তাদের কল করে বলে দেই আপনাকে, যাতে তারা বাড়ি নিয়ে যায়। পরিবারের কথা শুনে মায়ার মুখে এক রাশ অন্ধকার এসে বাসা বাঁধে। মায়া মিনমিনিয়ে বলে, আমার কেউ নাই, আমি একাই যেতে পারবো। রিফাত বলে, ওকে, তাহলে আপনি আপনার বাসার ঠিকানা দেন, আমি পৌঁছে দিয়ে আসবো। মায়া বলে, আসলে আমি ঠিক জানি না আমার ঠিকানা, তবে হাঁটতে হাঁটতেই ঠিক চিনে পৌঁছে যাব। মায়ার এমন অদ্ভুত কথা শুনে রিফাত হেসে ফেলে। মায়া ভুরু কুঁচকে বলে, হাসছেন কেন? রিফাত কিছুটা লজ্জা পেয়ে বলে, আপনার কথা শুনে আপনি হয়তো ফান করছেন আমার সাথে, তাই না? মায়া মাথা নাড়িয়ে বলে, একদমই না, আসলে আমি ঢাকায় এসেছি 2 দিন হলো। আজ আমি একটা বস্তিতে ঘর ভাড়া নিয়ে থাকি। আজ চাকরির খোঁজে বের হই, বাসা থেকে চাকরি খুঁজে না পাওয়া আমি হতাশ হয়ে হাঁটতে হাঁটতে কখন রাস্তার মাঝখানে চলে আসি, তারপরেও ঘটনা আপনি জানেন। রিফাত চুপ করে বসে থাকে, এর মধ্যেই বাবাই বাবাই বলে দিয়া ছুটে আসে। বাবাই, তোমার কোথাও লাগেনি তো? বাবাই, সরি, আমি বুঝতে পারি নাই, ফুপিয়ে কাঁদে ওঠে দিয়া। রিফাত অনেক বুঝিয়ে শান্ত করে। মায়া অবাক হয়ে তাকিয়ে দেখছে দুইজনের কাণ্ড। রিফাতের কাণ্ড দেখে মায়া হেসে উঠে। হঠাৎ পরিবেশ স্তব্ধ হয়ে যায়, সব চুপচাপ দেখে মায়া হাসি থামিয়ে দিয়ে বলে, সরি। দিয়া মায়ার কাছে এগিয়ে যেয়ে বলে, বাবাইকে, এটা একদম আমার মামুনির মতো দেখতে। রিফাত ভ্যাবা চাকা খায়। দিয়াকে কাছে এনে বলে, এইটা হলো একটা আন্টি। দিয়া বলে, না বাবাই, দেখো একদম মামুনির মতো দেখতে। মুখে কি মায়া? মায়ার কাছে বসে বলে, একদম মামা গন্ধ আসছে তোমার থেকে। মায়া অবাক হয়ে দেখছে, শুধু কিছু বলছে না। দিয়া মায়ার গালে হাত রেখে বলে, জানো আন্টি, আমার মামুনি একদম তোমার মতো দেখতে ছিল। মামুনি, তুমি কিন্তু কখনোই আমাকে ছেড়ে যাবে না কেমন? ছোট্ট দিয়া মায়ার কোলে মাথা রেখে আদুরি কণ্ঠে বলে। দিয়া মামুনি, তুমি একদম চিন্তা করো না, তোমার এই মায়া মামুনি কখনোই তোমাকে ছেড়ে যাবে না। সব সময় তোমাকে এই বুকের সাথে জড়িয়ে রাখবে। এই যে এখন যেমন জড়িয়ে রেখেছে। এখন ঘুমিয়ে পড়ো মামুনি, অনেক তো রাত হলো। দিয়া মায়ার কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। রিফাত মায়ার কথা শুনে ওই দিন মায়াকে অনুরোধ করেছিল সে যেন তাদের সাথে বাড়িতে যায়, সুস্থ না হওয়া পর্যন্ত ওইখানেই থাকে। মায়া কিছুতেই রাজি হতে চায় না। পর মুহূর্তে দিয়া মায়ার গলা জড়িয়ে ধরে অনেক বায়না করে। দিয়ার এমন বায়না মায়া কিছুতেই ফেলতে পারে না। রাজি হয়ে যায় আসতে। মায়া এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, আগামীকাল বস্তিতে ফিরে যাবে। রিফাতকে জানায় মায়ার বস্তিতে ফেরার কথা, তখন দিয়া শুনে ফেলে মায়াকে জড়িয়ে ধরে কান্না করে অনেক। মায়া কোনো মতে দিয়াকে বুঝিয়ে ঘুম পাড়াতে নিয়ে আসে। এইদিকে মাহিদ বিয়ে করে ঘরে বউ নিয়ে হাজির। মাহিদের মা রমলা বেগম রান্না ঘরে বসে সবজি কাটছেন দুপুরের রান্নার জন্য। মাহিদ তার নতুন বিবাহিত বউকে নিয়ে ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে। মাহিদ চিল্লিয়ে মাকে ডাকতে থাকে, মা কোথায় গেলে, জলদি এসো, দেখে যাও কাকে নিয়ে আসছি। ছেলের এমন ভাবে চিল্লানি শুনে বটি ফেলে দৌড়ে আসে। বাহিরে আসতেই রমলা বেগম অবাক হয়ে তাকিয়ে থাকে পাশে বউ সাজে মেয়েটার দিকে। রমলা বেগম এবার ছেলের দিকে তাকাতেই দেখতে পান ছেলের পরনে দামি পাঞ্জাবি। মাহিদের মুখে হাসি লেগে আছে। মাহিদ পাশে বধূ বেশে দাঁড়িয়ে থাকা মেয়েকে কিছু একটা ইশারা করে। মেয়েটা কিছুটা এগিয়ে যায় সাইডে, তখনই বের হয়ে আসে 3 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে। রমলা বেগম থমেরে দাঁড়িয়ে আছে, হচ্ছেটা কি এইসব ছেলেকে করা গলায় জিজ্ঞাসা করে, এই মেয়েকে? মাহিদ আর বাচ্চাটাই বা কে?
মাহিদ খুশি খুশি ওর দেয়, তোমার ছেলের বউই মেয়েটা হলো তোমাদের নাতি। রমলা বেগম অবাকের সাথে সাথে রেগে যেয়ে বলে, কি নাতি মানে? তুই বিয়ে করেছিস আগে না জানিয়ে এখন একটা বাচ্চা নিয়ে বর বউ সেজে এসে বলিস ছেলের বউ নাতি এইচ পরে মানে কি মাহিদ? মাহিদ এবার বিরক্ত হয়ে বলে, তোমার অত কিছু জানতে হবে না, তুমি আমাদের বরণ করে ঘরে তোলো। রমলা বেগম সাফ সাফ জানিয়ে দেন, সত্যি করে সব না বলা পর্যন্ত আমি কোনো বরণ টরণ করতে পারবো না। রমলা কথা শেষ করতে পারে না, তার আগেই মাহিদ রমলা বেগমকে ধাক্কা মেরে সাইডে সরিয়ে দিয়ে বউ বাচ্চা নিয়ে ঘরের ভেতরে চলে যায়। রমলা বেগম ছেলের এমন কাজে খুবই কষ্ট পায়, চোখ থেকে না চাইতেও নোনা জল গড়িয়ে পড়ে। চোখ মুছে ছুট লাগায় আজমল মিয়ার কাছে। আজমল মিয়া ছেলের এমন কর্মের কথা শুনে অনেক রেগে যায়, ছুটে আসে ছেলের কাছে। মাহিদ তখন বউয়ের আঁচল দিয়ে নিজের মুখ মুছতেছিল। আজমল সাহেবকে দেখে মাহিদ জলদি করে মুখ মুছে দাঁড়িয়ে বলে, বাবা কিছু বলবা? না বাবা, তোমার বউ মাইয়া সহবরণ করতে আইছি। মাহিদ বুঝতে পেরে বলে, তুমি বসো আগে, তারপর না হয়। আজমল মিয়া কিছু একটা ভেবে বসেন। রমলা বেগমকে নির্দেশ দেন এক গ্লাস পানি আনতে। রমলা বেগম পানি এনে আজমল মিয়াকে দেন। আজমল মিয়া পানি পান করে গলা পরিষ্কার করে ছেলের উদ্দেশ্য বলেন, কয় বছর আগে বিয়ে করছিস? মাহিদ বলে, আজকেই বিয়ে করছি। আজমল মিয়া সহ রমলা বেগম অবাক হয়ে যায়। আজমল মিয়া অবাকের সুরে বলেন, তাইলে এই মায়া কার? এবার মাহিদ সব বলা শুরু করে। মিস মায়া, আপনার যাওয়াটা কি খুবই জরুরি? মায়া চুপ করে আছে, কিছু বলছে না। দিয়া মায়াকে জড়িয়ে ধরে কান্না করছে। মায়া যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছে। দিয়া যখন বলছে মায়াকে কিছুতেই যেতে দিবে না, তখন দিবে না। এইটুকু বয়সে জিদ কম না? রিফাত বুঝে পায় না এই মেয়ের এত জিদ আসলো কোথা থেকে। মিসেস মায়া, দেখছেন তো দিয়া আপনাকে কিছুতেই যেতে দিবে না, তারপরও কেন আপনি যেতে চাচ্ছেন? মিস্টার রিফাত, আমি বসে বসে অন্যের বাড়িতে কিছুতেই থাকতে পারবো না। আপনার অনুরোধে আমি সুস্থ না হওয়া পর্যন্ত থেকেছি, কিন্তু এখন তো আমি পুরাপুরি সুস্থ হয়ে গেছি, এখন প্লিজ আমাকে আর আটকাবেন না। মায়ার এমন ধরনের কথা শুনে রিফাতও মনে মনে ভাবে, সত্যি তো, কেনই বা থাকবেন মায়া। রিফাত অনেক ভাবে যে মায়াকে একটা অনুরোধ করবে। দিয়া যেমন মায়াকে পছন্দ করে, রিফাতেরও মায়াকে খুবই পছন্দ হয়েছে। তাছাড়া মায়াও তো এমন কিছুই চায়, সব দিক থেকে দেখতে গেলে বিষয়টা মন্দ হবে না। রিফাত চুপ করে থাকতে দেখে মায়ার কিছুটা মন খারাপ হয়। মায়া ভেবেছিল রিফাত হয়তো মায়াকে কোনো কিছুর বিনিময়ে হলেও আটকাবে। রিফাত চুপ করে থাকায় মায়া ভেবে নেয় হয়তো মায়া যা ভাবছে রিফাত সেইটা কখনোই করবে না। মায়া নিজের সবকিছু নিয়ে যেই এক পা সামনে দিবে, ঠিক তখনই রিফাত মায়াকে বলে ওঠে, মায়া আপনি কি দিয়ার মামুনি হয়ে থেকে যাবেন যতদিন ইচ্ছা ততদিন? রিফাতের এমন কথায় মায়া হা করে তাকিয়ে থাকে রিফাতের দিকে। দিয়া মুচকি মুচকি হাসছে। এইটুকু মেয়ে কি এমন বুঝলো যে হাসছে? মায়ার মাথায় কিছুই ঢুকছে না। রিফাত ঠিকই ঘুরিয়ে ফিরিয়ে বলেই দিল, মায়ার আসলে কোনো যোগ্যতাই নাই ভালো চাকরি করার। রিফাত প্রথমে যেমন বলেছিল ঢাকা শহরে চাকরি করতে হলে মামা খালুর হাত থাকতে হয়, আর না হলে বাপের অঢেল টাকা থাকতে হয়, না হলে চাকরি পাওয়া কঠিন। রিফাত হাতে কলমে বুঝিয়েও দিল। মায়া চায় না, একদমই এই মানুষটার আশেপাশে থাকতে চায় না, এমন পাষাণ বড়লোকদের ছায়াতলে জীবনটা চালিয়ে নিতে। তাই তো মায়া কঠিন এক সিদ্ধান্তে উপনীত হয়েছে, দরকার পড়লে সার্টিফিকেট জ্বালিয়ে ফেলে গার্মেন্টসে ঢুকবে, তবুও বড়লোকদের কাছে চাকরির জন্য হাত পাতবে না। আজ মা বাবা থেকেও কেউ নাই, তাই বলে এত বড় কথা কি করে বলতে পারে রিফাত? আমি কি তার বাড়িতে ইচ্ছা করে থেকেছি? আমি কি তাকে বলেছিলাম আপনি আমাকে আপনার বিয়ে না করা বউ বানিয়ে রাখতেছি? ভাবতেই ঘৃণায় গা গুলিয়ে উঠছে, মন চাইতাছে ওই বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলের মাথা কেটে ফেলতে, কিন্তু যতই ইচ্ছা হোক না কেন আমি কিছুতেই এইটা পারবো না, কারণ আমি কখনো কোনো মানুষকে মারি নাই। মায়া নিজের মনে বিড়বিড় করতে করতে হেঁটে চলেছে ফুটপাত ধরে, এমন সময় কেউ হেঁচড়া টান দিয়ে গাড়িতে উঠায়। মায়া কিছু বুঝে ওঠার আগেই ওর মুখে রুমাল চেপে ধরে। 1 মিনিট অতিবাহিত হয়, মায়া বেহুশ হয়ে ঢলে পড়ে লোকটার বুকে। মায়া যখন চলে আসবে বলে বের হচ্ছিল, তখন রিফাত বিভিন্নভাবে বলতে চাইছিল মায়া যাতে তার বাড়িতে থেকে যায়, দিয়ার মামুনি হয়। এতে করে দিয়ার অনেক উপকার হবে, দিয়া ওর মামুনিকে পাবে। শুধু দিয়ার একারই উপকার হবে তা নয়, রিফাতেরও অনেক অনেক উপকার হবে। নিজের ভালোবাসা খুঁজে পাবে, যার জন্য এই 5টা বছর অপেক্ষা করেছে, তাকে নিজের করে রাখতে পারবে। ভুলবশত রিফাত মায়াকে বুঝাতে পারে নাই, একরকম বলতে যেয়ে অন্য রকম বলে ফেলেছে। এতেই মায়ার খুব কষ্ট, রাগ, অভিমান সব একসাথে হামলে পড়েছে মনে। দিয়ার কপালে চুমু খেয়ে বিদায় নিয়ে হনহন করে বাড়ি থেকে বের হয়ে আসে মায়া। মায়া পিট পিট করে চোখ খুলে দেখে মায়া অন্ধকার ঘরের ভেতরে রয়েছে, চারিপাশ ধুধু অন্ধকার ভরা। মাথায় যন্ত্রণা হওয়াতে হাত দিয়ে মাথা ধরতে যাবে, অমায়িকী হাত পা তো বাঁধা।
কি হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারছি না। এত শত ভাবনার মাঝে মায়াপরি শুনে মায়া স্তব্ধ হয়ে যায়। সামনে তাকাতেই দেখতে পায় আর কেউ না, বড় লোক বাপের ছেলে রিফাত, যে কিনা ওকে বিয়ে ছাড়া বউ করতে চেয়েছে। রিফাত ঠোঁটের কোনায় হাসির রেখা ফুটিয়ে বলে, কি চিনতে পেরেছেন মায়াপরি? চেনার কথা, তবু আমি মনে করিয়ে দিচ্ছি আমি সেই না হওয়া প্রেমিক আপনার। রিফাতের কথা শুনে মায়ার বুক ধক করে ওঠে। এই কথা সে বহুবার শুনেছে, তবে এই কথাটা যে বলেছে সে কখনোই তার সামনে আসে নাই। দূর থেকেই ছেলেটা চিঠি দিয়েছে। মায়াকে অবাক হতে দেখে রিফাতের আরো হাসি পাচ্ছে, তবে প্রকাশ করছে না। গম্ভীর কণ্ঠে বলে, তোমার সাহস কি করে হয় তুমি আমার বাড়ি থেকে আমার পারমিশন না নিয়ে চলে এসেছো? মায়ার ভয় লাগলেও মায়া নিজেকে শক্ত করে বলে, আপনাদের মতো বড় লোক বাপের ছেলেদের বাড়িতে থেকে নিজের ইজ্জত খোয়ানোর কোনো আশা নাই আমার, তাই তো আমি চলে এসেছি। আপনাদের মতো রিফাতদের আমি এই কদিনে খুব ভালো করে চিনে নিয়েছি। অসহায় ভেবে আপনি আমাকে ভোগ করতে চেয়ে বাকিটুকু বলার আগেই সজোরে থাপ্পড় বসিয়ে দেয় রিফাত। গাল চেপে ধরে বলে, কি বললি তুই? তোকে অসহায় পেয়ে আমি তোকে ভোগ করতে চেয়েছি? আমার যদি এতই মেয়েদের উপর নেশা থাকতো তাহলে আমি ভালো ভালো মেয়েদের ভোগ করতে পারতাম, কিন্তু না, আমি ওই রকম ছেলে না। মায়ার গাল এমন ভাবে চেপে ধরেছে মায়া কথাই বলতে পারছে না, মুম করে যাচ্ছে। তা দেখে রিফাত মায়াকে ছেড়ে দিয়ে উঠে মায়ার হাত পায়ের বাঁধন খুলে দেয়। মায়ার ছাড়া পেতেই হাত দিয়ে গাল স্পর্শ করে নিজে। রিফাত উঠে কিছুটা হেঁটে জানালা খুলে দিয়ে মায়াকে হাতের ইশারায় ডাক দেয়। মায়ার ইচ্ছা না থাকলেও রিফাতের চোখ রাঙানি দেখে ভয়ে এগিয়ে দাঁড়ায় রিফাতের পাশে। রিফাত সিগারেট ধরায় মায়ার সিগারেটের গন্ধে দম বন্ধ হয়ে আসে। মুখ চেপে ধরে রিফাতকে বলে, আমার দম বন্ধ হয়ে আসছে, প্লিজ ফেলে দেন। রিফাত মায়ার দিকে তাকিয়ে সিগারেট ফেলে দিয়ে পাশে থাকা পানির বোতল নিয়ে মুখ ধুয়ে ফেলে। তারপর রিফাত বলতে থাকে মায়াকে দেখার সেই প্রথম দিনের কথা। ওইতে মায়ার লাল পাড়ের সাদা শাড়ি পরে বসে আছে বকুল গাছের নিচে। তখনই কিছু ছেলে মায়ার সামনে এসে মায়াকে বাজে বাজে কথা বলতে থাকে। রিফাত তখন কলেজের গেটে এসে দাঁড়িয়েছে ছোট বোন আরুকে নিয়ে। আরু সবে ইন্টারে পদার্পণ করেছে। রিফাত এসেছে আরুকে কলেজে ভর্তি করতে। রিফাত খেয়াল করে সামনেই কিছু ছেলেরা একটা মেয়েকে ঘিরে রেখেছে। এইটা দেখে রিফাত সামনে এগিয়ে যায়। একটা ছেলেকে জিজ্ঞাসা করতে বলে, এরা নাকি সিনিয়র ভাইরা। এদের ভেতরে জিসান নামে একটা ছেলে আছে। ওই ছেলেটা মায়াকে পছন্দ করে, কিন্তু মায়া পাত্তা দেয় না। সেই জন্যই এরা মায়াকে যেখানেই পায় বাজে বাজে মন্তব্য করে, বাজে অফার দেয়। এই কথা শুনে রিফাতের অনেক রাগ হয়। আরুও তো এই কলেজে পড়বে, যদি আরুর সাথেও এমন করে তাহলে। রিফাত আরুকে লাইব্রেরিতে পাঠিয়ে দিয়ে ফোন বের করে গোপনে ভিডিও করে নেয়। রিফাত এগিয়ে যায় মায়ার কাছে। ছেলেগুলো এখনো বাজে মন্তব্য করে যাচ্ছে। মায়া চুপচাপ মাথা নিচু করে চোখের পানি ফেলে চলেছে, কিছুই বলছে না। মায়ার এমন অবস্থা দেখে রিফাতের কেন জানি খুব মায়া হয়। রিফাত জোরে থাপ্পড় মারে যে ছেলে বাজে কথা বলতে ছিল তাকে। বিনা মেঘে বজ্রপাত। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে জিসানের দিকে। জিসান গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে, কি হলো বোঝার চেষ্টা করছে। মায়া ঘাবড়ে যায়, ভয় অন্তরাত্মা কেঁপে ওঠে। মায়া ভয়ের চোটে দৌড়ে পালায়। এইদিকে পাশের একটা ছেলে জিসানকে ধাক্কা দিয়ে বলে, ভাই আপনি এখনো চুপ করে থাকবেন? জিসান চট করে গাল থেকে হাত সরিয়ে সামনে তাকাতেই রিফাতকে দেখতে পায়। আশেপাশে মায়াকে খুঁজতে থাকে, কিন্তু মায়া কোথাও নাই। জিসান এবার খুব রেগে যায়। রিফাতকে টেনে ঘুষি উঠাতে গেলেই রিফাত হাত মুচড়ে ধরে। পাশের সবাই ভয়ে 2 কদম পিছিয়ে যায়। তোর মতো কত জানোয়ার যে এই জীবনে টাইট করছি তার ঠিক নাই। শালা তোর সাথে প্রেম করবে না বলে তুই মেয়েদের এমন বাজে কমেন্টস করিস, বিপি হইয়া নিজের দেশের রাষ্ট্রপতি মনে করিস। তোর রাষ্ট্রপতি হওয়া আমি এখনই বের করছি বলেই ধুমধাম লাথি শুরু করে। মাইল খেয়ে মাটিতে পড়ে কাতরাতে থাকে জিসান। জিসানের ছেলেরা ভয় কেউ সামনে আসে নাই, দৌড়ে প্রিন্সিপালের কাছে চলে যায়। লজ্জা হচ্ছে আমার, তোমার মতো অসভ্য ছেলেকে আমি কলেজের ভিপি বানিয়েছি। যে কলেজে তোমার মতো ভিপি আছে সেই কলেজের স্টুডেন্টরা সেভ না। স্টুডেন্টের নিরাপত্তার দায়িত্ব তোমার, সেইখানে তুমি নিজেই স্টুডেন্টের জন্য ক্ষতি করো। আজ এখন থেকে তুমি ভিপির আসন থেকে বহিষ্কার হলে। জিসান রাগে গজ গজ করতে করতে চলে যায়। যাওয়ার আগে রিফাতের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে জিসানের চোখ বলে, তোকে পড়ে দেখা নিব। রিফাত রোজ ভার্সিটি যাওয়ার পথে আরুকে নামিয়ে দিয়ে যায় কলেজে। আজ ও কলেজে পৌঁছে দিতে এসেছে। আরু ভাইকে বাই বলে সামনে দেখে মায়া দাঁড়িয়ে আছে। মন খারাপ করে আরু মায়ার দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ কথা বলে ওরা হাঁটা লাগায় ক্লাসের উদ্দেশ্য। মায়া কথা বলার সময় মুচকি মুচকি হাসছিল, যা রিফাতের চোখে আটকে যায়। এভাবেই কেটে যায় অনেক দিনের ভেতরে মায়ার ফার্স্ট ইয়ারে পরীক্ষা শেষ হয়ে যায়। এবার সেকেন্ড ইয়ারে ওঠার পালা।
আরু ও সে মিয়ার দুইজনের কলিজার বন্ধু হয়ে উঠেছে এই 1 বছরের ভেতরে। মায়ার কেমন সন্দেহ হয় আরু পাল্টে গেছে। মায়ার মাঝে মাঝে মনে হয় আরু বুঝি প্রেম করছে, কিন্তু তাকে জানাচ্ছে না। আরু যখন গেট দিয়ে ক্যাম্পাসে ঢোকে তখন তার সাথে একটা ছেলেও আসে। শুনেছিল কখনো দেখা হয় নাই, সেই ছেলেটা নাকি প্রায়ই মায়ার কথা শুধায় ক্লাসমেটদের কাছে। এই বিষয়টা মায়ার বেশ বিরক্ত লাগে, কিন্তু কখনো আরুকে এই বিষয়ে কিছু বলে না। মনে মনে ঠিক করে রেখেছে আরু কলেজে যখন আসবে ঠিক তখনই লোকটাকে হাতে নাতে ধরবে এবং জিজ্ঞাসা করবে কেন তার খবর নেয় সব সময়। দেখতে দেখতে পার হয়ে যায় প্রায় 4 মাস। এই 4 মাসে অনেক কিছু পাল্টে গেছে। বিশেষ করে মায়ার জীবনে নতুন করে রং পাল্টায়। মায়া আগে সব সময় হাসি খুশি থাকতো, এই 4 মাসে প্রায়ই মায়ার মন খারাপ থাকে। এখন আর কলেজে আগের মতো আসতে পারে না। যখনই কলেজে আসে তখনই দেখা যায় গালে কিছুর দাগ, যেমন আটা মারলে হয়। আরও তেমন একটা কলেজে আসে না। মায়া আসে না তাই নাকি আরও আসে না? মায়া আজও জানতে পারেনি সেই মানুষটি কেন মায়াকে অদ্ভুত নামে ডাকে, আর কেনই বা সব সময় মায়ার খোঁজ নেয়। মায়া আজ কলেজে এসেছে, আরুকেও আসতে বলেছে। অনেক দিন দেখা হয় না দুইজনের। সামনেই পরীক্ষা, সেজন্য কলেজ থেকেই সবাইকে ফোন করে ডেকেছে। মায়া গেটে আরুর জন্য দাঁড়িয়ে আছে। আরুও চলে এসেছে, মায়াকে জড়িয়ে ধরে আরু। কেমন আছিস রে মায়া পড়ি? মুচকি হেসে বলে আরু। এই তো ভালো রে, তুই কেমন আছিস? আমিও ভালো, মায়ার গালে হাত দিয়ে বলে। তখনই আরুর চোখ পড়ে মায়ার হাতে বেশ খানিকটা জায়গায় ফুলে আছে। আরু চট করে হাতে হাত রাখে। মায়া চমকে উঠে আরুর হাত সরিয়ে দেয়। তারপর আরুর হাত ধরে ভিতরে চলে আসতে থাকে। কিরে আরু, এই কম আসে দেখছি, খেয়ে খেয়ে ভুঁড়ি বেড়ে গেছে। মায়ার এমন প্রশ্নে আরু চমকে উঠে পেটে হাত দিয়ে তাকিয়ে থেকে আমতা আমতা করে বলে, কই না না তো, ওই আর কি, বুঝিস না, বসে বসে খাই বলেই আজ এই অবস্থা। মায়ার বিষয়টাতে খটকা লাগে, তবুও ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, ওহ আচ্ছা তাই বল, আমি তো ভাবলাম আমি খালা হমু, হিহি। আরু দীর্ঘ শ্বাস নিয়ে মায়ার হাত ধরে ক্লাসরুমে এসে বসে থাকে। মায়া আরু বসে আছে বকুল তলায়। আরুর ভাই এখনো আসে নাই, তাই মায়াও যেতে পারছে না আরুকে একা রেখে। আরু আনো মনে আকাশের দিকে তাকিয়ে আছে। আরুর এমন উদাসীন ভাব দেখে মায়ার কেমন লাগছে। আরু, কি হয়েছে তোর? তুই তো এমন কখনোই থাকিস না, সব সময় বক বক করিস, আজ দরকার ছাড়া একটাও কথা বলছিস না। উত্তরের আশায় মায়া তাকিয়ে থাকে আরুর দিকে। আরুর কি হয় হঠাৎ মায়াকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মায়া বোন আমার, পারলে আমায় মাফ করে দিস, নিজের অজান্তেই তোর অনেক ক্ষতি করেছি। পরিবারকে ঠকিয়েছি, নিজ অজান্তেই সবার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছি। তুই আমার বোনের থেকেও বেশি, তোকেও আমি তোর অজান্তে কষ্ট দিয়েছি, আমায় প্লিজ মাফ করে দিস। মায়া চুপ হয়ে বসে আছে। এইসব কি বলছে আরু? আরু মায়ার হাত টেনে ক্ষতস্থানে হাত দিয়ে বলে, এইটাও আমার জন্য হয়েছে, প্লিজ মাফ করিস। আরু হঠাৎ করে উঠে হেঁটে চলে যায়। মায়া বোকার মতো তাকিয়ে থাকে আরুর যাওয়ার দিকে। মায়া আরুর কথা প্রথম থেকে আবারও ভাবতে থাকে, কি বলছে এইসব আরু, আর কেনই বা বলছে। মায়া কত সময় নিয়ে কথাগুলা বলেছিল তার ঠিক নাই। পুরুষ কণ্ঠে কেঁপে ওঠে। মায়া সামনে তাকাতেই দেখতে পায় একটা ছেলে দাঁড়িয়ে আছে। মায়া এর আগে তাকে কখনোই দেখে নাই। মায়া ঝটপট উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কে আপনি? লোকটা কেমন অদ্ভুত, মায়ার দিকে কেমন তাকিয়ে আছে। আরু কোথায় মায়া? মায়া অবাক হয়ে যায়। আরু তো গেটের কাছে যাচ্ছিল কান্না করতে করতে, এখনো হয়তো আছে। মায়ার অনেক প্রশ্ন জেগেছে মনে, আরু কেন এমন কথা বললো, আর কেনই বা উঠে চলে যাচ্ছিল। মায়ার ছেলেটার দিকে একবার তাকিয়ে হনহন করে হাঁটা লাগায়। ছেলেটা অবাক হয়ে তাকিয়ে থাকে মায়ার দিকে। মায়া গেটের কাছে এসে আশেপাশে ভালো করে খুঁজতে থাকে আরুকে, কিন্তু আরু কোথাও নাই। মায়া প্রায় পাগলের মতো করতে থাকে। তখনই ছেলেটা এসে মায়াকে এক ধমক দিয়ে বলে, কি হলো, আপনি এমন করছেন কেন? আমি কি জিজ্ঞাসা করছি শুনতে পাচ্ছেন না আরু কোথাও? মায়া বোকার মতো তাকিয়ে বলে, আপনি কে? আমি রিফাত, আরুর ভাই। এবার বলেন আরু কোথাও? মায়ার বুক ধক করে ওঠে, এই সেই ছেলে। আরু নিজেকে সামলে বলে, আরু তো কিছু সময় আগে বের হয়ে গেছে আমাকে কিছু আজব আজব কথা বলে। আরু খুব কান্না করতে ছিল, আমাকে জড়িয়ে ধরে আর বলতে ছিল, আমায় মাফ করে দিস, সব কিছুর জন্য আমি দায়ী। আরো কত কি। আপনি জিজ্ঞাসা করেন নাই কেন বলতে ছিল? আর আরু কখন বের হয়েছে? এই 2টার দিকে। রিফাত হাত ঘড়িটার দিকে তাকিয়ে বলে, এখন বাজে 2টা 25। অন্য আমার আসতে দেরি হয়ে গেছে বলে হয়তো আরু চলে গেছে। রিফাত হনহন করে চলে আসে। মায়া অবাক হয়ে তাকিয়ে থাকে রিফাতের যাওয়ার দিকে। রিফাত বাসায় এসে আরুকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। হতাশ হয়ে মাটিতে বসে পড়ে। আরু বোন আমার, কোথায় তুই? প্লিজ বাসায় চলে আয়। আমার ওপর তোর অভিমান হলে বকে দে, তবুও বাসায় আয়।
বোন আমার রিফাত মাথার চুল টেনে ধরে চোখ বন্ধ করে ভাবতে থাকে কোথায় যেতে পারে আরু। তখনই মনে হয় ছাদ থেকে কিছুর আওয়াজ আসছে। বাসায় তো আরু আর রিফাত ছাড়া কেউ থাকে না, তাহলে কোথা থেকে এই শব্দ আসছে? রিফাত উঠে দৌড় লাগায় ছাদে। আরু ছাদের এক কোনায় বসে আছে। আরুর পায়ে রক্ত। আরু যেখানে বসে আছে জায়গাটায় রক্তে মাখামাখি। আরুর চোখ দিয়ে পানি পড়ছে। এক হাত পেটে চেপে রেখেছে, যন্ত্রণায় আরু ছটফট করছে। আরুর এমন অবস্থা দেখে রিফাত ছুটে এসে আরুর সামনে বসে আরুকে ডাকতে থাকে। আরু কি হয়েছে তোর? এত রক্ত, তোর কি হয়েছে? রিফাত পাগলের মতো করছে। ভাইয়া আমায় মাফ করে দিস, তোদের সবাইকে ঠকিয়েছি, তোর ভালোবাসাকে ঠকিয়েছি, তোদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছি, মায়ার জীবনে ঝড়ের কারণ আমি। প্লিজ ভাইয়া, পারলে আমায় মাফ করিস। বলেই পিছন থেকে একটা কাগজ হাতে ধরিয়ে দিয়ে বলে, আমার মৃত্যুর পর এইটা পড়িস। ভাইয়া, আমি আমার অনাগত সন্তানকে, যে এখনো এই পৃথিবীর আলো দেখে নাই, তাকে নিজ হাতে মেরে ফেলেছি। আর কিছু বলতে পারে না। আরু ঢলে পড়ে রিফাতের বুকে। নার্স তোয়ালেতে মুড়িয়ে কোলে করে সবে জন্মানো বাচ্চা নিয়ে হাসি মুখে বেরিয়ে আসে ওটি থেকে। রিফাতের কোলে দিয়ে বলে, অভিনন্দন, আপনি মেয়ের মামা হয়েছেন। রিফাত বাচ্চাটাকে কোলে নিয়ে কপালে চুমু খেয়ে বলে, আমার বোন আরু কেমন আছে? নার্সের মুখ কালো হয়ে যায়। নার্স মাথা নিচু করে বলে, তার অবস্থা খুবই খারাপ, প্রচুর ব্লিডিং হয়েছে। আল্লাহকে ডাকতে থাকেন। ভাইয়া, আমার মেয়েটাকে দেখে রাখিস, কখনোই ওকে মা বাবার অভাব বুঝতে দিস না। আরু মেয়ের কপালে চুমু খেয়ে বলে, ভালো থেকো দিয়া পাপি, মামুনিকে মাফ করে দিও। আরু আর কিছু বলতে পারে না, ঢলে পড়ে মৃত্যুর কোলে। রিফাত দিয়াকে দোলনায় রেখে বনেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। আরু, বোন আমার, তুই তোর এই ভাইটাকে একা রেখে চলে গেলি, এখন আমাকে কে খাইয়ে দিবে? বাচ্চায় দেরি করে আসলে কে বকবে? আরু, তুই না বলেছিল তুই সব সময় আমার সাথে থাকবি, মায়ের মতো খেয়াল রাখবি, কখনো ছেড়ে যাবি না? তুই তো আমায় কথা দিয়েছিস, তাহলে এখন কেন আমায় একা করে চলে গেলি না ফেরার দেশে? আমার ওপর রাগ করেছিস তাই না রে বোন? দেখ আরু, এই কানে ধরছি, আর কখনো বকবো না, প্লিজ ফিরে আয় বোন আমার। রিফাত কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে পড়ে। বোনের জন্য ভাইয়ের এমন ভালোবাসা দেখে ডাক্তার, নার্স সবাই কাঁদছে। রিফাতের ভার্সিটির বন্ধুরা নিজ দায়িত্বে আরুর লাশ বাড়ি নিয়ে আসো। রিফাতের এখনো হুঁশ ফেরে নাই। মেয়েটা খুব কান্না করছে। 3 ঘন্টা হয়ে গেছে, এখনো দুধ পায় নাই। হসপিটাল থেকে একজন নার্সকে এনেছে মেয়ের দেখাশোনা করার জন্য। ডক্টরের পরামর্শে দুধ কিনে এনেছে। নার্স রেডি করছে দুধ। বাচ্চাটা কেঁদে কেঁদে মুখ লাল করে ফেলেছে। জন্মের পরেই মা চলে গেছে। হতভাগী মেয়ে মায়ের কোলেও যেতে পারল না। নার্স আফসোস দুঃখ নিয়ে দুধ বানাচ্ছে, তখনই ছুটে আসে রিফাত সাথে। রিফাতের বন্ধুরাও দিয়াকে কোলে নিয়ে কপালে গালে চুমু খেতে থাকে, অজরে কান্না করতে থাকে। নার্সকে জিজ্ঞাসা করে, কেন কাঁদছে দিয়া? নার্স জবাব দেয়, ক্ষুধা লাগছে তাই, 3 ঘন্টা হয়ে গেছে এখনো পেটে দুধ যায় নাই। এই কথা শুনে রিফাতের চোখ লাল টকটকে হয়ে যায়। নার্সকে কঠিনভাবে বকে। দুধ চামচ নিয়ে বসে যায় খাটের ওপর, যত্ন সহকারে দুধ খাওয়াতে থাকে দিয়াকে। দিয়াও ভালো মেয়ের মতো খেতে থাকে। রিফাত দিয়ার মুখে দুধ দিয়ে বলে, মায়ের থেকে দুধ খাওয়ার কথা, কিন্তু তোর কপালে মায়ের দুধ নাই। তো কি হয়েছে তোর? এই মামা আছে না, আজ থেকে আমি তোর সব, বাবা মা সব আমি। শিশু দিয়া কি বুঝলো? ফিক করে হেসে দেয়। মায়া সেই সকালে বের হয়েছে আরুর বাড়ি খুঁজতে, কোথায় খুঁজে পায় নাই। কলেজে যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় কেউ থাকে না। বাসটা খালি পড়ে আছে অনেক দিন ধরে। ওই যে আরুর সাথে দেখা হলো, আরু কাঁদতে কাঁদতে চলে গেল, আর দেখা হলো না, কোনোভাবে যোগাযোগ করাও যায় নাই। পরীক্ষার সময়ও আরু আসলো না পরীক্ষা দিতে। মেয়েটার যে কি হলো এই ভেবে মায়ার রাতের ঘুম কেড়ে নিয়েছে। বাসায়ও আগের মতো শান্তি নাই। কথায় কথায় অপমান, খাওয়ার খোটা দেয় ভাই, অথচ নিজে কোনো কামাই রোজগার করে না, বাবার টাকায় খায়। মায়া যখনই কিছু বলতে চায় মা আটকে দেয়, পাড়া প্রতিবেশীর ভয় দেখায়, এই জন্যে দমে যাই। মাঝে মাঝে মনে হয় ঘর ছেড়ে দূরে কোথাও চলে যাই, যেখানে এই মানসিক অশান্তি থাকবে না। রিফাত বোনকে চির বিদায় দিয়ে ছোট্ট দিয়াকে নিয়ে সব ছেড়ে ছুড়ে অজানা পথে পাড়ি জমিয়েছে অনেক মাস। আরুর সাথে যে এই অন্যায় করছে তাকে ছাড়ে নাই, কঠিন শাস্তি দিয়েছে। আরু চিঠিতে সব লিখে রেখে গিয়েছিল কে বা কারা আরুর সাথে এমন ঘৃণিত কাজ করেছে। বর্তমানে আরুর যে এই পৃথিবীতে নাই, মায়া কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। 1 বছরের কাটানো সকল স্মৃতি মায়াকে কাঁদিয়ে চলছে। আরুর সাথে এই কাজকে করেছিল রিফাত। তোমাদের কলেজেরই সেই ভিপি জিসান, মনে আছে তোমার? তোমার জন্য আমি জিসানকে মেরেছিলাম। মনে আছে? সামান্য মার খাওয়ার জন্য একটা মেয়ের জীবন এমন ভাবে শেষ করে দিবে। শুধু এই কারণে না, ওই দিন ওকে মেরে প্রিন্সিপালের কাছে নিয়ে যাই। প্রিন্সিপাল ওকে ভিপির পদ থেকে বহিষ্কার করে এবং কলেজ থেকে বের করে দেয়। জিসান ওই দিন মনে মনে ঠিক করে রাখে ও যেভাবেই হোক প্রতিশোধ নিবে।
জিসান আমার সব ডিটেলস কালেক্ট করে এবং জানতে পারে আমার একটা বোন আছে ও আরুকে টার্গেট করে প্রেমের জালে ফাঁসায়। এভাবে চলতে থাকে কিছু মাসের ভেতরেই একদিন আরু জানতে পারে ও প্রেগনেন্ট। আরু জিসানকে জানায় জিসান এইটাই চেয়েছিল আরুকে বলে আরু যদি মায়ার জীবনে অশান্তির সৃষ্টি করতে পারে তাহলে ও আরুকে বিয়ে করবে। আরু না চাইতেও এই কাজ করতে বাধ্য হয়, তোমার নামে বেনামি চিঠি পাঠায়, তোমার বাড়ি বাজে বাজে পিকচার পাঠায়। তুমি ছেলেদের সাথে সময় কাটাও, আরো বিভিন্ন পিকচার এডিট করে তোমার ভাইয়ের কাছে পাঠায়। এই জন্য তোমার ওপর অত্যাচার করতো তোমার পরিবারের লোকেরা। আমি আরুকে কবরে রেখে দিয়াকে আমার এক বন্ধুর কাছে রাখি কিছুদিনের জন্য, তারপর জিসানকে খুঁজে বের করি। তারপর মায়া ভুরু কুচকে জিজ্ঞাসা করে। রিফাত 85 হাসি দিয়ে বলে ওকে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় করে দিই। মায়া ভয়ে 2 কদম পিছিয়ে যায়, জানালার সাথে লেপ্টে বলে আপনি খুন করেছেন রিফাত। ও আমার বোনকে বাঁচতে দেয় নাই, আমার ভালোবাসাকে দিনের পর দিন কষ্ট দিয়েছে। আরুর বাবা থাকতেও আরুর পরিচয় ওর বাবা নাই। তুমি কি ভেবেছো ওকে ছেড়ে দিব? আমি অতটাও দয়ালু না। রিফাতের কথার মাঝেই দরজা ধাক্কাতে থাকে কেউ। মায়া ভয়ে রিফাতের দিকে তাকায়। রিফাত স্বাভাবিকভাবেই দরজা খুলে দিতেই দিয়া বাবাই বলে রিফাতকে জড়িয়ে ধরে। রিফাত হাঁটু গেড়ে বসে দিয়ার কপালে চুমু এঁকে বলে ওই যে তোমার মামুনি। দিয়া রিফাতকে ছেড়ে দিয়ে পিছনে দিকে তাকিয়ে বলে মামুনি তুমি ফিরে এসেছো বলেই দৌড়ে মায়াকে জড়িয়ে ধরে। মায়া আরুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। দিয়া মায়ার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে মামুনি তুমি কাঁদছো কেন? ও বুঝেছি আমি ছিলাম না তাই বলে কাঁদছো। জানো মামুনি, আমার মামুনি যখন আমার কাছে থাকে না তখন আমিও তোমার মতো কাঁদি। মায়া মামুনি তুমি একদম আমার মামুনি হয়ে থেকে যাও না প্লিজ। মায়া দিয়াকে জড়িয়ে ধরে বলে আমি তোমার মামুনি ছিলাম, আছি, থাকবো, কখনো ছেড়ে যাব না, কেমন? দিয়া মাথা নাড়িয়ে মায়ার কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরে। রিফাত দুইজনকে দেখে যাচ্ছে মন ভরে। আজ রিফাত অনেক খুশি, নিজের ভালোবাসাকে ফিরে পেয়েছে। দিয়ার মামুনিকে ফিরে পেয়েছে। রিফাতের আর কিছু চাই না, সারাটা জীবন এইভাবেই কাটিয়ে দিতে পারলেই জীবন ধন্য। সমাপ্ত।